সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তারুণ্যের কৃষি বিষয়ক অনুষ্ঠানে কৃষিতে তারুণ্যের কর্মসংস্থান নিয়ে আজকে আমরা কথা বলবো। অনুষ্ঠান জুড়ে আছি আমি তাজুল ইসলাম চৌধুরী তুহিন এবং আমার সাথে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী কায়ুম কাফি এবং হাবিবা সুলতানা বৃষ্টি। আমরা সকলে জানি যে একসময়ের খরপোশের কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে পরিণত হচ্ছে। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা, যাদেরকে আমরা কৃষি উদ্যোক্তা বলি। প্রযুক্তির উৎকর্ষ আর বিজ্ঞানভিত্তিক চাষাবাদের মাধ্যমে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে আমাদের শিক্ষিত তরুণী জনগোষ্ঠী। তবে এই উদ্যোক্তাদের সংখ্যা এখনো কিন্তু আশানুরূপ নয়। আমি আলোচনায় যাব প্রথমেই কায়ুম কাফির কাছে। এই যে নতুন নতুন যে আমাদের তারুণ্যের এই কর্মসংস্থানের জায়গা, বর্তমান যে কৃষির যে অবস্থান, সেটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বর্তমানে বাংলাদেশে কিন্তু বেকারত্বের হার অনেক বেশি। প্রায় এটা যদি আমরা তরুণদের ক্ষেত্রে দেখি, এটা প্রায় 8%। কিন্তু কৃষি কিন্তু বাংলাদেশের প্রাণ। একই সাথে কিন্তু কৃষিতে আপনার জবের যে সেক্টরটা, এটা কিন্তু অনেক বড় একটা সেক্টর। এটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রথমত হচ্ছে চাকরি বিষয়ক, দ্বিতীয়ত হলো এটা ব্যবসা বিষয়ক বা যেটাকে আমরা উদ্যোক্তা বলি। জি। তো চাকরির জায়গায় যদি আমরা আসি, তাহলে কিন্তু আমরা দুই ধরনের চাকরি দেখতে পাচ্ছি। সেগুলো হচ্ছে প্রথমত সরকারি এবং দ্বিতীয়ত হলো বেসরকারি। সরকারি চাকরির কথায় যদি আমরা আসি, তাহলে হচ্ছে কৃষি যারা গ্র্যাজুয়েট হচ্ছেন তারা কিন্তু সিভিল সার্ভিস, যেটাকে আমরা বিসিএস বলে থাকি, তারপরে বাংলাদেশে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাড়ি, ব্রি, তারপরে হচ্ছে ইকো গবেষণা, পাট গবেষণা। এই গবেষণা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তরুণদের ব্যাপক একটা চাহিদা রয়েছে এবং কৃষি গ্র্যাজুয়েট যারা রয়েছে তারা কিন্তু এগুলোতে তারা পার্টিসিপেট করতে ভূমিকা পালন করছে। হ্যাঁ, জি। এছাড়াও আমরা যদি বেসরকারি জায়গায় আসি, বেসরকারি সেক্টরটা বাংলাদেশের কিন্তু বেশ বড় একটা সেক্টর, যেগুলোতে কিন্তু এই যে তরুণ যারা, কারণ আমরা জানি যে আমাদের সরকারি চাকরিতে আসলে সিটটা কম, আমাদের মানে সংখ্যাটা যতটুকু আমাদের ফ্রেশ গ্র্যাজুয়েট বের হচ্ছে সে অনুযায়ী কিন্তু সংখ্যানুপাতে আমাদের কিন্তু ওই অনুযায়ী হচ্ছে আমাদের কিন্তু ওই সিটটা নেই, যার জন্য বেসরকারি সেক্টরেও বেশ বড় একটা সেক্টর কিন্তু রয়েছে। এছাড়াও হচ্ছে আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, এগুলোতে কিন্তু তরুণরা অংশগ্রহণ করতে পারে এবং তারা কিন্তু এই জায়গাগুলোতে বেশ তাদের চাকরির একটা বড় সুযোগ রয়েছে। এবং আমরা যেটা ভাবি যে বেতনের বিষয়ে, বেতনটাও কিন্তু বেশ ভালো আর কি, তরুণরা এখন বেতনের বিষয়টিতে প্রায়োরিটি দেয়। আচ্ছা, হাবিবা বৃষ্টি, আপনি আমাদেরকে বলবেন যে এই যে আমরা কাফি আমাদেরকে যে বিষয়টি জানালো যে তরুণরা কিন্তু এখন অনেক চুজি, তারা কিন্তু এই যে তাদের যে খরপোশের কৃষিকে এখন এই যে বাণিজ্যিক কৃষিতে পরিণত করবার যে জায়গাটি, তারা কিন্তু এই যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আমাদের এই কৃষিকে কিন্তু আজকের যে উন্নত কৃষি আমরা বলি, স্মার্ট কৃষি বলি, সেই জায়গাটিতে নিয়ে আসছে। এখন আপনি এই যে নতুন উদ্যোক্তা তৈরি করবার জন্য আরো কোন কোন জায়গাগুলিতে আমাদের নজর দেওয়া বলে উচিত আপনি মনে করছেন? আসলে আমাদের দেশের যে বর্তমান কর্মসংস্থানের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে প্রতি বছর আমাদের একটি বড় সংখ্যক তরুণ শ্রমবাজারে আসছে। আমরা এটাকে শ্রমবাজার কেন বলছি? কারণ এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি এবং আমরা দেখছি যে এখানে সরকারি চাকরিতে নিয়োগের জন্য প্রায় ৭১,০০০-এর মতো সিট বরাদ্দ থাকে প্রায়, এবং বিসিএসে একটা পদের বিপরীতে আমি দেখি প্রায় ২০০ আবেদন, মানে সংখ্যাটা কিন্তু অনেক বড়। কিন্তু আমাদের বেকারের সংখ্যা প্রায় ২৫ লাখ থেকে ৩০ লাখের মতো। তো সেই জায়গাতে কৃষি একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এখানে আমরা যে কাজটি করতে পারি, আমাদের কায়ুম কাফি ভাই যেটা বললেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে টাকা পয়সা। তো সেই জায়গায় আমি যখন দেখবো যে কৃষিতে কিন্তু আমরা খুবই স্বল্প মূলধনে শুরু করতে পারি। আমরা দেখেছি যে কৃষির বিভিন্ন ধরনের সেক্টর আছে, যেমন অনেক এক্সাম্পল কিন্তু আছে, অনেক তরুণ উদ্যোক্তারা কিন্তু উঠে আসছে। জি। যেমন ধরেন উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, পরিবহন, বিপণন, আমরা বিভিন্ন সেক্টরে কিন্তু কৃষিদের যে উদ্যোক্তার জায়গাটি সেটি কিন্তু কাজ করতে পারে। এবং স্মার্ট কৃষি বলে যেটা আমরা বলছি, এখানে কিন্তু অনেক কাজ হচ্ছে, যেমন হাইড্রোফনিক্স নিয়ে কাজ হচ্ছে, অ্যাকুয়াফনিক্স নিয়ে কাজ হচ্ছে, এবং আইটির নতুন নতুন যে সেক্টরগুলো আছে সেখানে কিন্তু তরুণরা দারুণভাবে এগিয়ে যাচ্ছে। এবং আমরা একটি দেখি যে যশোর জেলার একজন শিক্ষার্থী, যিনি যশোরের MM কলেজ থেকে পাশ করেছেন, অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন, তিনি একটি বাগান করেন, এখান থেকে সেটি অভাবনীয় সাফল্য অর্জন করেন। এই যে আমরা কৃষিতে নতুন নতুন উদ্যোক্তাদের সফলতার গল্পগুলো শুনছি, এটাই আমাদের জন্য একটি আপনি ঠিকই বলছিলেন, এরকম নানান গল্প কিন্তু আমাদের চতুর্পাশে এরকম ছড়িয়ে আছে, যারা খুব অল্প মূলধনে, আপনি যেটি বলছিলেন যে তারা তাদের কর্মসংস্থানের জায়গাটি কিন্তু অল্প মূলধন দিয়ে শুরু করেছে এবং দেখা গেছে যে ৪-৫ বছর বা ১০ বছর পরে কিন্তু তারা একজন বিশাল একটি কারখানা বা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেখানে তারা শুধুমাত্র তাদের কর্মসংস্থানের জায়গাটি তৈরি করেনি, তারা এরকম নতুন নতুন আরো যে এরকম কৃষি গ্রাজুয়েট বা অন্যান্য গ্রাজুয়েটদেরও কিন্তু তাদের ওই প্রতিষ্ঠানে তারা জবের জায়গাটির একটা সুযোগ করে দিয়েছে। আমি একটা একটু বলতে চাই, সেটা হলো যে শখের জায়গা থেকেও আপনি উদ্যোক্তা কিভাবে হতে পারেন। একটা ছোট উদাহরণ দেই, আমাদের ক্যাম্পাসের একজন সিনিয়র আছেন, উনি শখ করে ওনার ক্যাকটাস খুব ভালো লাগে, তো ওনার অনেক ধরনের ক্যাকটাস আর স্যাকুলেন্ট জাতীয় আছে। তো এই ক্যাকটাসগুলো যখন ছোট ছোট বাচ্চা দেয়, এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু উনি ৫০ টাকা ৬০ টাকা উনি ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু বিক্রি করেন। এটাও কিন্তু দেখেন, আপনার যে একটা কোনো উদ্যোক্তা হতে চান, এর জন্য যে আপনার খুব বড় একটা অ্যামাউন্টের টাকার প্রয়োজন, এটা কিন্তু না, মানে শখের জায়গা থেকে উনি কিন্তু একটা ব্যবসার জায়গা তৈরি করে ফেলেছেন। আমি এখানে একটু অ্যাড করতে চাই, আমরা দেখেছি যে
এখন আমাদের নতুন নতুন দিক উন্মোচন হচ্ছে, যেমন আমাদের যে রঙিন বা বাহারি মাছ, এটি কিন্তু যে আমরা অ্যাকোরিয়ামে রাখতে পারি, এটা সবাই পছন্দ করে। তো একজন কৃষি উদ্যোক্তা হিসেবে সে কিন্তু এই রঙিন বাহারি মাছ নিয়েও কাজ করছে এবং বছরে প্রায় সে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। এই যে নতুন নতুন দ্বার, এটিও কিন্তু কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার। এবং আপনাদের সাথে যদি তাল মিলিয়ে বলতে চাই আরও যেসব বিষয়গুলো, যেমন অনলাইন কৃষি বাজার, তারপরে আমাদের ছাদ কৃষি, আমাদের ফুড প্রসেসিংয়ের জায়গা বা ফিড প্রসেসিংয়ের জায়গা, এবং ইভেন এই যে আমাদের যে ঢাকা শহরে যেসব বিভিন্ন প্রতিষ্ঠানগুলি রয়েছে, সুন্দর সুন্দর অফিসগুলি রয়েছে, সেখানে ইন্টেরিয়রের যে ট্রি ওরিয়েন্টেশন, এবং এটা কিন্তু একটা নতুন একটা ব্যবসার ক্ষেত্র তৈরি হতে পারে। এবং সেখানে কিন্তু আমাদের এই কৃষি গ্রাজুয়েটটা, কারণ তারা তাদের শিক্ষা লব্ধ যে জ্ঞানগুলি, এটা প্রয়োগ করবার কিন্তু একটা জায়গা আছে। কি বলেন আপনি? জি, এখন একটা বিষয় দেখবেন যে একটা উদাহরণ আছে, মানে আমার পাশের জেলার একজন উদ্যোক্তা রয়েছেন, কৃষিকেও যে ট্যুরিজমে করা যায় এই উদাহরণটা দিতে চাই। ওনার নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম জাহিদ। উনি কি করেছেন, ওনার জেলা হচ্ছে নওগাঁ, এবং নওগাঁর পোরশায় উনি একটা রিসোর্ট গড়ে তুলেছেন, এবং এই রিসোর্টের পাশে উনি বিশাল একটা আমের বাগান এবং ড্রাগন ফলের একটা বাগান করেছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু ওইভাবে কিন্তু আমাদের হচ্ছে যে এই যে ট্যুরিজম জায়গাটা কিন্তু নেই। তো উনি কি করেছেন, একটা লোক যখন শহর থেকে এই যে জায়গায় যাবে, তিনি কিন্তু একই সাথে এই যে গ্রামের একটা অনুভূতি পাবে, এবং একই সাথে এই যে আমের একটা বিশাল বাগান রেখেছে, এর ভিতরে মানুষ যখন ঘুরবে তখন কিন্তু সে একটা অন্যরকম একটা অনুভূতি পাবে। এবং যখন সিজন টাইমে কিন্তু উনি কিন্তু এই ফলটা বিক্রিও করতে পারছেন। অর্থাৎ একই সাথে কিন্তু রিসোর্ট একটা, অর্থাৎ ট্যুরিজমের ব্যবসাও চলছে, এবং কিন্তু তিনি এই যে কৃষিজ পণ্য থেকেও কিন্তু লাভবান। তার মানে যে আমাদের তরুণরা কিন্তু এই যে কৃষি ট্যুরিজমের যে জায়গাটি, সেটাকেও একটা নতুন ব্যবসায়িক হিসেবে তার জায়গা তৈরি করতে পারে। আচ্ছা হাবিবা বৃষ্টি, আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে নানান বিষয়গুলি আমরা এই যে ট্যুরিজমের জায়গা বললাম, বা আমাদের যে অন্য বিজনেস, যে নতুন যেই বাজারগুলি আমাদের তৈরি করবার সুযোগ আছে, সেখানে আপনি এই যে সরকারি ও বেসরকারি আর কি উদ্যোগ নেওয়া বা তরুণদেরকে আগ্রহী করবার জন্য কোন কোন বিষয়গুলিতে নজর দেওয়া বলে আপনি প্রয়োজন মনে করছেন? জি, এখানে আমরা আমাদের সরকারি এবং বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন আমাদের দেশে কৃষিকে আমরা চিন্তা করি, একজন কৃষককে চিন্তা করি এভাবে যে সে লুঙ্গি এবং ছেঁড়া গেঞ্জি এরকমভাবে পরে আছে, তাকে কিন্তু আমি কখনো একজন স্মার্ট কৃষক হিসেবে চিন্তা করতে পারি না। সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে, আমাদের যে কৃষির মূল্যায়ন করতে হবে। এর জন্য আমরা কি করতে পারি, রাষ্ট্রীয় উদ্যোগে আমরা সেসব কৃষি উদ্যোক্তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কৃত করতে পারি। আমরা তাদের জন্য একটা বড় অঙ্কের প্রণোদনার ব্যবস্থা করতে পারি। আমরা তাদের জন্য স্বল্প শর্তে স্বল্প ক্ষুদে ঋণগুলো দিতে পারি, যাতে তারা খুব সহজেই তাদের এই বিজনেসগুলোকে রান করতে পারে, এবং তাদের যে ক্ষুদ্র বিজনেসগুলো আছে তারা যেন সেটা বাজারে খুব সহজে নিয়ে যেতে পারে, এবং ভোক্তা পর্যায়ে সেটা যেন খুবভাবে তারা পৌঁছায় দিতে পারে। সেই কাজগুলোতে আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে বিভিন্ন এনজিও কিন্তু তাদেরকে সহযোগিতা করতে পারে। আমি এর সাথে কিছু একটু অ্যাড করতে চাচ্ছি। দেখুন, আমরা তরুণরা কি বিশ্বাস করি, আমরা সব জায়গায় কিন্তু একটা রেকগনিশন বা স্বীকৃতি চাই। অর্থাৎ কৃষিকে যখন আপনি খুব ভালো একটা জায়গায় সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয়ভাবে যখন আপনি স্বীকৃতির জায়গাটা আপনি যখন নিশ্চিত করতে পারবেন, তখনই কিন্তু এই তরুণরা কৃষিতে উদ্যোক্তা হওয়ার এবং কৃষিতে চাকরি করার জায়গাটাও কিন্তু তারা তখন ইনশিওর করবে। অর্থাৎ এই যে রাষ্ট্রীয়ভাবে একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা, আমরা যেরকম সিআইপি দেয়, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, এমন করে যদি বাৎসরিকভাবে কোনো একটা ব্যক্তি যে ভালো কৃষিতে উদ্যোক্তা হিসাবে ভালো একটা পারফর্ম করেছে, তাকে কিন্তু আমরা এ ধরনের রাষ্ট্রে যখন পুরস্কার দিব, এই যে আমাদের স্বীকৃতি দেওয়ার জায়গাটা, এটা কিন্তু তখন আমরা নিশ্চিত করতে পারবো, এবং তরুণ যারা রয়েছে তারা কিন্তু এই যে কৃষিতে তারা তখন মানে সংযুক্ত হবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলছিলেন, তরুণরাই আমাদের প্রাণ, তরুণরাই আমাদের এই কৃষিকে আসলে এই যে আমরা এই যে বিশাল যে কৃষি সেক্টর, এখানে তরুণরাই কিন্তু এই যে 50 থেকে 60% তরুণই কিন্তু এই কৃষিকে মানে আমাদেরকে এই যে উন্নতির শিখরে যে নেওয়ার যে প্রক্রিয়াটি, সেটির মধ্যে কিন্তু ইনভলভ আছে। তা আমরা এরকম আরও নানান গল্প শুনবো, কিন্তু আমাদের যে এই যে উদ্যোক্তার যে বিষয়গুলি, যে আমাদের প্রণোদনের বিষয়গুলি, আমাদের তরুণরা যত বেশি এগিয়ে আসবে, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে অর্থনীতির জায়গায়, সেখানে কিন্তু এই কৃষি, আমাদের এই উদ্যোক্তারা কিন্তু একটা ভালো ভূমিকা রাখবে। প্রিয় শ্রোতা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।